প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে 10ম অধ্যায়ের যে ক্লাস আমরা আজকে করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের তোমরা জানো 2টি অঙ্ক আমি গতদিন করেছিলাম। 10ম অধ্যায়ের মোট লাভ এবং ক্ষতি নির্ণয়ের একটি অঙ্ক, সেটা তোমরা খাতায় লিখেছিলে। সহজ অঙ্ক, 4 মার্কের, কয়েকটি জিনিস মুখস্থ করলেই অঙ্কটি হয়ে যায়। সবচেয়ে বিষয় হচ্ছে এখানে আমরা একটা রেওয়ামিল হচ্ছে উদ্দীপক, এই রেওয়ামিল থেকে আমাদের অঙ্কটি করতে হয়। রেওয়ামিলের পর থাকে কিছু সমন্বয়। সবচেয়ে একটু কঠিন লাগে যেটা, সেটা হচ্ছে সমন্বয়। সমন্বয়গুলো 2 জায়গায় যায়। রেওয়ামিলের যে 2টি পার্ট থাকে, একটি ডেবিট পার্ট, একটি ক্রেডিট পার্ট, এটা থাকে সমান, 2 পাশ সমান রেওয়ামিল। এই 2 পাশ সমানের পরে যে সমস্ত অতিরিক্ত সমন্বয়গুলো করতে হয়, এই সমন্বয়গুলো 2 জায়গায় যায়। একবার যদি ডেবিট দিকে যায় আর একবার যাবে ক্রেডিট দিকে, তাহলে সমান হয়ে গেল। এই জন্য এই 3টে যে পার্ট আমরা করি এই 10ম অধ্যায়ের হিসাব আর্থিক অবস্থা বিবরণীতে, আর্থিক বিবরণীর যে অঙ্কটা, এটা আমাদের 3 পার্টে: মোট লাভ অবলিক মোট ক্ষতি, নিট লাভ অবলিক নিট ক্ষতি এবং আর্থিক অবস্থা বিবরণী। এই আর্থিক অবস্থা বিবরণীতে 2 পার্ট আবার মিলে যায়, 2 পাশ, 2 দিক, সম্পদ দায়, এর 2টো দিকই আবার সমান হয়ে যায়। অর্থাৎ ডেবিট ক্রেডিট এটা আবার সমান হয়ে যায়। যখন সমান হয়ে যায় তখন সাধারণত ধরে নেওয়া যায় যদি অন্যান্য দিকগুলো আমাদের মনে হয় যে সঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তো আমাদের 3টে পার্ট করতেই হবে। দুটো অঙ্কে একটি পার্ট থাকবে মোট লাভ এবং অথবা মোট ক্ষতি, আরেকটি পার্ট থাকবে নিট লাভ অবলিক নিট ক্ষতি। প্রথম অঙ্কটা। তো দ্বিতীয় অঙ্কটা থাকবে মোট লাভ মোট ক্ষতি থাকবে না, নিট লাভ অবলিক নিট ক্ষতি এবং আর্থিক অবস্থা বিবরণ। এই দুটো, এই 3টে পার্ট 2টো ভাগে বিভক্ত হয়ে 2টি অঙ্ক বাধ্যতামূলকভাবে করতে হবে। 11টা অঙ্কের ভিতরে 2টি অঙ্ক বাধ্যতামূলক এবং 9টার ভিতরে করতে হবে 5টি, মোট তোমাদের 7টি অঙ্ক। তো এই 2টি অঙ্ক যদি আমরা মোটামুটি বুঝে করতে পারি, অনেক সময় হালকা যদি বিয়োগেও কিছু ভুল যায় তবুও নাম্বার আসবে। আর তোমরা যদি মনে করো না বুঝতেছি না, পারবো না, ও সময় নাই, হিসাব বিজ্ঞানের সাথে অঙ্কতে সময়েরও কিন্তু একটা ব্যাপারে হাত কিন্তু চালু রাখতে হবে। সেই অবস্থায় আমরা যে পার্টটা করতেছি 10ম অধ্যায়ে, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 2টো অঙ্ক বাধ্যতামূলক করতেই হবে, না করলে অন্য অঙ্ক দিয়ে পূরণ করা যাবে না। তাহলে আমরা মোট লাভ অবলিক মোট ক্ষতি আমরা কতদিন ক্লাসে করেছিলাম। সবচেয়ে যে বিষয়টা হচ্ছে সমন্বয় কীভাবে করতে হবে, এই বিষয়টাই সবচেয়ে সবার কাছে কঠিন লাগে একটু। তো আমি আজকে সমন্বয় সম্পর্কে আলোচনা করব। সমন্বয়গুলো কীভাবে আমাদের বসাতে হবে, সমন্বয়গুলো আমরা কীভাবে আমরা অঙ্কে স্থাপন করব। মোট লাভ মোট ক্ষতির ভিতরেও সমন্বয় কিছু থাকবে। যেমন মনে করো মজুরি মিলে আছে মজুরি, এই মজুরি মিলে আছে 10,000 টাকা। সমন্বয় বলছে যে মজুরি বকেয়া 1,000 টাকা। সমন্বয় তো কি রেওয়ামিলের নিচে, রেওয়ামিলের বাইরে সেই কথা বলছে যে এখন বকে আছে, এটা ওই অঙ্গের সাথে সমন্বয় করতে হবে। তাহলে আমাদের কী করে করতে হবে, যেহেতু বাদ পড়ে গেছে মজুরি বকেয়াটা, মজুরি 10,000 আমাদের 1 বছরের অঙ্ক, প্রতিটা অঙ্ক 1 বছরের।
এই 10,000 টাকা মজুরি এক বছরে, এই বাকি আছে এখনো 1,000 টাকা, এটা হিসাবভুক্ত হয় নাই। এটা অর্থ কি? এর অর্থ তিনটা হিসাবভুক্ত হয় না, হিসাবভুক্ত করতে হবে। তো যখন টাকার ঘর তিনটা থাকবে তখন তোমরা এই মনে করে একটা ঘর, একটা ঘর, একটা ঘর, মজুরিটা এই যেহেতু সমন্বয় আছে সেহেতু প্রথম ঘরে লিখতে হবে। সমন্বয় যেহেতু আছে সেহেতু প্রথম ঘরে লিখতে হবে। সমন্বয় না থাকলে আমরা সরাসরি দ্বিতীয় ঘরে পাঠিয়ে দিতে পারতাম, এই টাকাটা এইখানে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু সমন্বয় আছে সেই কারণে একে প্রথম ঘরে বসায় সমন্বয়টা এর সাথে সমন্বয় করে আমরা দ্বিতীয় ঘরে নিয়ে যাব। বকেয়া থাকলে যোগ হবে, যদি 10,000 টাকা এমনি হয়েছে আর তার সাথে 1,000 টাকা এখনো হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত না হলে তাকে আমরা এখন হিসাবভুক্ত করবো। যোগ বকেয়া, যোগ বকেয়া এই 1,000 টাকা, এই জায়গায় দিয়ে আমাদের লিখলাম এখানে 11,000 টাকা। টাকার ঘরে গেলে কোনো টাকা এখানে লেখা হবে। টাকার ঘর যেহেতু এখানে টাকা লেখা দরকার নাই, 11,000 টাকা, 11,000 টাকা যেহেতু বকেয়া আছে তাই 11,000 টাকা হয়ে গেল। সেকেন্ড ঘরে বানিয়ে চলে আসলাম আমরা। এখন যদি এটাকে বলে দিই মজুরি অগ্রিম, সমন্বয় যদি থাকে যে মজুরি অগ্রিম 1,000 টাকা, অগ্রিম মজুরি 1,000 টাকা, এটা সমন্বয় করতে হবে। তাহলে আমাকে এখানে 10,000 টাকার ভিতরে অ্যাডভান্স দেওয়া গেছে, সামনের বছরের টাকা আগেই দেওয়া হয়ে গেছে। তাহলে আমরা এখানে বাদ অগ্রিম, বাদ অগ্রিম মজুরি 1,000 টাকা, এই জায়গায় এসে হবে হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে বা সমন্বয়, একটা বা অগ্রিম মজুরি, মজুরি অগ্রিম থাকতে পারে, মজুরি বকেয়া থাকতে পারে। তাহলে আমরা দুটোই করে দেখালাম। যদি এটা অগ্রিম থাকে তাহলে বিয়োগ করলে 8,000 থেকে 1,000 বিয়োগ করলে আছে 9,000। যদি বকেয়া থাকে তাহলে মজুরির সাথে যোগ করে হবে হচ্ছে 10,000। তো আমরা আরও এরকম সমন্বয়, একটা সমন্বয় ফাংশন আমরা দেখালাম। 3টি টাকার ঘর থাকবে, প্রতিটা অঙ্কে টাকার ঘর থাকবে 3টা। এই 3টা ঘরে যেতে সমন্বয় থাকবে প্রথম ঘরে বসাতে হবে। এটা হলো মোট লাভ বা ক্ষতির একটি হিসাব। বেতন আসে, বেতন একই রকম বেতন, এটা নিট লাভ নিট ক্ষতি। আজকে আমরা নিট লাভ নিট ক্ষতিতে আসবো। তো বেতনটাও এরকম মজুরি, বেতন যদি বকেয়া থাকে তাহলে বেতন বকেয়া যোগ করে বসাতে হবে এখানে। যদি বেতন অগ্রিম থাকে তাহলে বিয়োগ করে এখানে বসাতে হবে। মনে করেন বিজ্ঞাপন, লেয়ামিলে আছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন রেয়ামিলে আছে 12,000 টাকা। আমরা সেখান থেকে আমরা টাকাটা নিয়ে আসলাম, সেটা সমন্বয় আছে সেইখানে প্রথম বসাচ্ছি। সমন্বয়টা কি? তিন ভাগের 1 ভাগ বিলম্বিত করতে হবে। বিলম্বিত মানে কি? দেরিতে নিয়ে 3 ভাগের 1 ভাগ পরে নিয়ে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ টাকা পরবর্তী বছরে নিতে হবে। তাহলে এ বছর থাকবে কত? 3 ভাগের 2 ভাগ। তাহলে একে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে হবে 1 ভাগে পড়বে হচ্ছে 4,000 টাকা। 3 4 12,000 টাকা। এই 12,000 ভাগ 3 ভাগ
এই 4000 টাকা বিলম্বিত ভাগ এখানে থাকে আছে 8000। হ্যাঁ, এরা একটা ইয়ে কথা, সেটা হচ্ছে 2 জায়গায় দেখাতে হবে। 2 জায়গায় দেখানোর কথা এবার আসা যাক। কোন টাকাটা 2 জায়গায় দেখাতে হবে? যে এই টাকাটা, এই যে টাকাটা আমাদের বিলম্বিত, যেটা সমন্বয়ের টাকা, সমন্বয়ের টাকা কত? এখানে ভাগ করে হয়েছে হচ্ছে 4000 টাকা। সমন্বয় এই যে 4000 টাকা, এই 4000 টাকা আমাদের 2 জায়গায় দেখাতে হবে। এক জায়গায় দেখালাম কি করে? এখানে বিয়োগ করে টাকা নিয়ে আসলাম 8000 টাকা। তো এই যে বিজ্ঞাপন বাবদ যে ব্যয়টা, এই ব্যয়টা যদি আমরা দেরিতে দেখাই তাহলে টাকা থেকে গেল। এই টাকাটা তো খরচ হয়নি বিজ্ঞাপন বাবদ, এই বছরে খরচ হয়নি। এবছরে খরচ হয়েছে কত? 8000 টাকা। 4000 টাকা থেকে গেছে। এটা আর্থিক অবস্থার বিবরণীতে শেষ ধাপে, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের দিকে, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের দিকে এই টাকাটা বলবে না, বলবে শুধু 4000 টাকা। এই টাকাটা বলবে না, বলবে শুধু কোনটা? আমাদের সমন্বয় যে টাকাটা, সমন্বয় টাকা বেরিয়েছিল তো 4000 টাকা। এই 4000 টাকা আমরা 2 জায়গায় বসাবো। এই এক জায়গায় বসায় বিয়োগ করলাম, আর এক জায়গায় সম্পদের দিকে সম্পদ হিসেবে এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাই দেবো। 2 জায়গায় দেখার সমান হয়ে গেল। সম্পদ হচ্ছে ডেবিট, আর এইখানে চলে গেল ডেবিট থেকে, বিজ্ঞাপনের থেকে বিয়োগ। ব্যয়, ব্যয়টা হচ্ছে ডেবিট, ব্যয় থেকে বিয়োগ হলে অর্থাৎ বিয়োগ যখন হয়ে যায় তখন ওরা ক্রেডিট দিকে ফেলে যায়। তাহলে এখন ক্রেডিট দিকে গেল, ওইখানে যাবে সম্পদের ডেবিট দিকে। তাহলে একবার গেল ডেবিট দিকে, একবার গেল ক্রেডিট দিকে, 2 দিক সমান হয়ে গেল। বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের 1/3 অত সরাসরি টাকাও দেওয়া থাকতে পারে। যে 4000 বিলম্ব বিজ্ঞাপনের 4000 টাকা, বিজ্ঞাপনের 4000 বা 3000 2000 যাই থাকে, 3000 থাকে তাহলে 3000 বিয়োগ করতে হবে। যদি 2000 থাকে তাহলে 2000 বিয়োগ করতে হবে। বিজ্ঞাপনের এই 4000 টাকা বিলম্বিত করতে হবে। অনেক সময় কথাটা ঘোরায় লেখা থাকে, এবং ঘোরায় লেখা থাকলে তখনই বুঝতে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে। যে বিজ্ঞাপনের 8000 টাকা এবছর দেখাতে হবে, চলতি বছর দেখাতে হবে 8000 টাকা, চলতি বছর দেখাতে হবে 8000 টাকা। তার অঙ্কটা কিন্তু একই অঙ্ক, তো এই 8000 টাকা চলতি বছর দেখাইছি, কিন্তু এই সময় দেখা যাচ্ছে কি করো যে 8000 টাকা এখানে দেখাতে হবে। তাহলে বলছে ছাত্র এখানে 4000 টাকা বলেছিল, বিয়োগ করে আমরা 8000 টাকা করে দিচ্ছি। তাহলে বলছে 8000 টাকা এই বছর দেখাতে হবে, কি লেখা থাকবে? বিজ্ঞাপনে চলতি বছর দেখাতে হবে। 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগে কত পড়ে? 3 ভাগ করতে হবে। 3 ভাগের 1 ভাগে পড়ে 4000 টাকা। একে 2 দিয়ে গুণ করতে হবে। একে 2 দিয়ে 4000 গুণ 2 সমান সমান 8000 টাকা। এই 8000 টাকা কি করতে হবে? এই 8000 টাকা চলতি বছর দেখাতে হবে। চলতি বছর মানে এই সালে, এই যে দেখালাম 8000 টাকা দেখাতে হবে। ঠিক 4000 বিয়োগ করতে হবে, আর এই অঙ্ক করতে হবে। এক বছর টাকা বাদ দিতে হবে, 3 বছর একবার টাকা বাদ দিতে হবে, আর 2 বার চলতি বছর দেখাতে হবে। অঙ্কটা এই করতে হবে, কিন্তু কতটা টাকা ঘোরায়। এখানে কতটা আগে ছিল কি 4000 টাকা বিলম্বিত করতে হবে, অথবা 3 ভাগের 1 ভাগ অংশ বিলম্বিত করতে হবে। সব কিন্তু একই ফাংশন, একই কাজ, তিনটার কাজ কিন্তু একই। কিন্তু এইখানে 3 ভাগের 2 ভাগ যখন চলতি বছর দেখাতে হবে বলেছে, তখন 3 ভাগের 2 ভাগ এখানে বিয়োগ করলে হবে না। 3 ভাগের 2 ভাগ আমাকে দেখাতে হবে। এবছর আমাকে 3 ভাগের 2 ভাগ ব্যয় দেখাতে হবে।
আর এক ভাগ পায়ে নিয়ে যেতে হবে পরবর্তীতে, অর্থাৎ এইটাই বিলম্বিত, অর্থাৎ কথাটা ভিন্নভাবে এটাই বিলম্বিত। আর এটা তখন সম্পদের দিকে দেখাতে হবে 4,000 টাকা। এই 8,000 টাকা কিছু না, এইখানে 3 ভাগে 2 ভাগে 8,000 টাকা হয়েছে, সম্পদে 8,000 টাকা দেখাই দিই, তা কিন্তু না। বিলম্বিত কতটুকু হচ্ছে, দেরিতে দেখানো হচ্ছে কতটুকু, এ বছর দেখানো হচ্ছে 8,000, কিন্তু কতটা ঘোরায় লেখা 4,000 টাকা আমরা দেখানো হয়নি। 4,000 টাকা এবছর 8,000 টাকা দেখানো হয়েছে, আর 4,000 টাকা পরবর্তী বছর দেখাতে হবে। এই কথা কটা লিখে নাও, আর এটুকু নাও। আমি সমন্বয়গুলো দেখাচ্ছি, সমন্বয়গুলো ইয়ে করতে পারলে অঙ্কটা পড়তে আমরা অঙ্ক পাওয়ার বই পরে ক্লাসে। এটা ইয়ে নিট লাভপতিতে সমন্বয়ের পরিমাণটা বেশি থাকে। রেয়ামিলে আছে সঞ্চয়পত্রের সুদ বা সঞ্চয়পত্র সঞ্চয়পত্র দেখুন 10% সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা। অর্থাৎ এখানে তো সমন্বয় হয়ে গেছে, এখানে নিচে নাই কিন্তু উপরেও আছে। এই যে সঞ্চয়পত্রের সাথে এই যে 10% যোগ হয়ে কথাটা লিখে এটা একটা সমন্বয়ের রূপ করেছে। এইটা করা হয়নি, এখানে তো আমরা সুদ আনি নাই, 10% আনিছি সঞ্চয়পত্রের টাকাটা। সঞ্চয়পত্রের সুদের টাকাটা আমরা এখন হিসাবভুক্ত করব। কোথায় সঞ্চয়পত্র আছে, এটা হচ্ছে আমাদের ডেবিট দিকে আছে, এটা সম্পদ। সম্পদের পরে যদি কোনো সুদ হয় তাহলে সেটা আয়, সেটা বিনিয়োগের পরে সুদ যেটা সেটা হবে আমাদের আয়। আয় দেখা দেবে কোথায়, লাভের দিকে, লাভে দেখাতে হবে। আর ব্যয় দেখাতে হবে ব্যয়ের দিকে, তো খরচের দিকে, লোকসানের দিকে। তো যাই হোক, এখানে আমরা এই যে 10% আছে, এইটাই সমন্বয় হয়েছে। 10% সুদ আমরা কি করবো, এইখানে আনবো সঞ্চয়পত্রের সুদ বলে। সঞ্চয়পত্রের সুদ 10% সুদ কত হবে, 10,000 টাকা। সরাসরি এখানে সঞ্চয়পত্রের টাকা আসবে না, সঞ্চয়পত্র সম্পদ, সঞ্চয়পত্র চলে যাবে সম্পদের জায়গায়। এইখানে আমরা সঞ্চয়পত্রের সুদ নিয়ে আসলাম 10,000 টাকা, 10% বলে দিছে, 10% বলে আছে 1 লাখ হবে, 1 লাখ, 1 লাখ একটা শুনে বাদ পড়ে গেছে, 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা করে হইলে হচ্ছে না, এটা ঠিক আছে। আর এইখানে এই 10,000 টাকা ভুল বলতেছিলাম, এইখানে বলতেছিলাম, এখানে ঠিক আছে 10,000 টাকা, ঠিক আছে 10,000 টাকাই হবে। এই 10,000 টাকা দিয়ে দিতে হবে এখানে। সঞ্চয়পত্রের সুদ 10,000 টাকা দেখালাম। এইটা আবার কি হবে, সম্পদে দিয়ে সঞ্চয়পত্র যাবে সম্পদের দিকে, আর্থিক অবস্থার শেষ যাবে, সেইখান থেকে সঞ্চয়পত্রের সুদ ওইখানে দেখাতে, সঞ্চয়পত্রের সাথে যোগ করে দিয়েও দেখানো যাবে। তাহলে সঞ্চয়পত্রের সুদ তো তার আয়, লাভ হয়েছে। তাহলে এখানে ডেবিট দিকে এটা হচ্ছে আয়, এটা আয়, যেহেতু আয় মানে ক্রেডিট, তাহলে ওইখানে দেখাতে ডেবিট দিকে। এই সঞ্চয়পত্র বসে ডেবিট দিকে, সম্পদ হিসাবে ডেবিট দিকে। সঞ্চয়পত্রের সাথে যোগ করে তোমার দেখাবো, তখন ওখানে হবে 1,10,000 টাকা। এখন নিচে যদি আরেকটি কথা থাকে,
রেয়ামিলের ভেতরে থাকলো সঞ্চয়পত্রের সুদ 8,000 টাকা। এটা হবে ক্রেডিট রেয়ামিলের ক্রেডিট দিকে এরকম কথা যদি আবার একটা থাকে, আগেটাই তো রেয়ামিলের ক্রেডিট দিকে কোনো সঞ্চয়পত্রের সুদের কথা ছিল না। এবার বলছে যে সঞ্চয়পত্রের সুদ অলরেডি 8,000 টাকা আমাদের হিসাবভুক্ত হয়েছে। সঞ্চয়পত্রের সুদ কি হয়েছে? 8,000 টাকা হিসাবভুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা সঞ্চয়পত্রের সুদ এই 10,000 টাকা এখানে না লিখে আমরা লিখবো সঞ্চয়পত্রের সুদ এইখানে 8,000 টাকা। আমাদের যে হিসাবভুক্ত হয়েছে সেইটা নিয়ে আসলাম এইখানে। কিন্তু হওয়ার কথা ছিল কত? 10,000 টাকা হওয়ার কথা ছিল 10,000, 10%-এ 10,000, কিন্তু 10,000 না হয়ে আমাদের 8,000 টাকা আমরা পাইছি সঞ্চয়পত্রের সুদ হিসাব। তাহলে 8,000 টাকা হিসাব, 2,000 টাকা বাকি আছে, যোগ বকেয়া সুদ কত হবে? 10,000 পুরো কি হবে? তো 10,000 হয়েছে কত? 8,000 পাওয়া গেছে। 8,000 আমরা পাবো 10,000, সঞ্চয়পত্রের সুদ পাবো 10,000। তাহলে সেখানে কি হবে? এখানে 10,000 থাকবে, 10,000 থাকবে, কিন্তু বিষয়টা হচ্ছে বকেয়া সুদ হয়ে গেছে আসছে 2,000 টাকা। এই একটা সমন্বয় এখানে আছে 2,000 টাকা। আগেবার ছিল 10,000 টাকা, এটা সঞ্চয়পত্রের সুদ 8,000 টাকা অলরেডি আমাদের হাতে পৌঁছে গেছে। অঙ্কে বলতেছে 10,000 টাকার ভিতরে 8,000 টাকা সঞ্চয়পত্রের সুদ পাওয়া গেছে। তাহলে ওই টাকাটা তো দেবে না। সঞ্চয়পত্রের সুদ 8,000 টাকা আগে পাইছিলাম না বলে 10,000 টাকাই আমরা হিসাবভুক্ত করেছিলাম। কিন্তু এবার বলতেছে না, 2,000 টাকা বাকি আছে। 8,000 টাকা অলরেডি এই বছর হিসাবভুক্ত হয়েছে, যেটা রেয়ামিলে দেওয়া আছে, যার জন্য 2,000 টাকা আছে সমন্বয় সঞ্চয়পত্রের সুদ। এটা বলছে এই 2,000 টাকা ওইখানে সঞ্চয়পত্রের সাথে যোগ করতে হবে। এই সমন্বয়গুলো একটু কঠিন লাগবে অনেক সময়। প্রথম করতে গেলে 2-4টা অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, এইসব অঙ্কগুলো করতে হয়। কিন্তু এই যে দুর্যোগের সময় হয়তো তোমরা অঙ্ক করতেছ না, কেউ পড়াশোনা কম করতেছ, এইগুলো না। এইগুলো চর্চা রাখতে, হিসাব বিজ্ঞান চর্চা না রাখলে, কয়েকদিন না করলেই আবার যাতায় সব ভুলে যেতে হবে। তোমাদের এই হিসাব বিজ্ঞান বিষয়ে তোমরা কমার্সের ছাত্র, এই কমার্স যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবে, যদি তোমাদের বেসিক একটা নলেজ এগুলো থাকবে, এই বেসিক নলেজটা যদি তোমাদের হয়ে যায়, তাহলে ইন্টারমিডিয়েটে দিয়ে তোমাদের জন্য এটা অতীব সহজ হয়ে যাবে। আর যদি এগুলো না হয় তাহলে কঠিন লাগবে, হার্ড লাগবে, আইতে যেয়ে হার্ড লাগবে, আই কমে যেয়ে। সেই জন্যে এই যে জিনিসগুলো এগুলো মাথায় নিতে হবে যে কীভাবে কোনটা কোন জায়গাতে কোন সুরটা কীভাবে যাচ্ছে, কোন সুরটা কীভাবে আসছে, কোন সমন্বয়টা কী বলতে চাচ্ছে। তোদের এই সমন্বয়গুলো তোমরা দেখো, দেখালাম বিজ্ঞাপনের ব্যয় প্রসঙ্গনা দেখালাম, মজুরি করে একটা দেখালাম, এটা একটা আয়ের করে দেখালাম। হ্যাঁ, এই সমন্বয়গুলো সব সুদগুলোই এরকম কিছু সুদ আসছে। ব্যাংক ওভারড্রাফটের পরে সুদ, একই উল্টো দিকে দেখো, ব্যাংক ওভারড্রাফটের পরে সুদ। এটা ব্যাংক ওভারড্রাফট একটি দায়ের পরে যদি কোনো সুদ হয় তাহলে সেটা ব্যয়ের দিকে শো করতে হবে। একইভাবে সুদ যদি দেওয়া থাকে রেয়ামিলের ভিতরে, তাহলে সেটা বাদে বাকি যা হওয়ার কথা ছিল সেটা দেখাতে হবে, সেইটাই হচ্ছে সমন্বয়। আর যদি দেওয়া না থাকে তাহলে সম্পূর্ণটাই সমন্বয়। সমন্বয় শুধু নিচে থাকলে সমন্বয় হবে তা না, উপরেও কথা লেখা থাকলে সমন্বয় হইতে পারে। যেমন মনে করো ইজারা সম্পত্তি, পাশে লেখা আছে ব্র্যাকেটে 5 বছরের জন্য ইজারা সম্পত্তি,
5 বছরের জন্য 5 ভাগ করতে হবে। 1 লাখ টাকা 5 ভাগ করে 1 বছরে ইজারা সম্পত্তি অবলম্বন হিসাবে দেখাতে হবে 20,000 টাকা। তো তোমাদের ক্লাস বিশেষ এই যে সমন্বয়গুলো দেখবা, বইতেও সব অনেক সমন্বয় দেওয়া আছে। আমি যা শিখালাম সেগুলো একটু ঢালাই করবা, যে সমন্বয়গুলো কীভাবে করতে হয়। এই সমন্বয়গুলো করতে পারলে অঙ্ক চলে যাবে, অঙ্ক ডেবিট দিকে, ডেবিটটা ডেবিট দিকে যাবে, ক্রেডিট ক্রেডিট দিকে যাবে। এইগুলো দুই একটি ব্যতিক্রম যেমন আছে, আমাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট দিকে থাকে, ডেবিট দিক থেকে বিয়োগ করতে হয়। এই দুই একটা জিনিস বাদে আর সব ডেবিট ডেবিট দিকে যাবে। আর আছে সম্পদ দায় চিনতে হবে, আয় ব্যয়কে চিনতে হবে। আয় ব্যয়কে মোটামুটি আমরা মোট লাভ মোট ক্ষতির ভিতরে কিছু নিয়ে যাব, আর নিট লাভ নিট ক্ষতির ভিতরে কিছু নিয়ে যাবো। ঠিক আছে? তো 50 টাকা নোট তো দেখুন না, তা নেই। যদি আমরা ছোট কই